আমাদের পাঁচজন ভাই বলা চলে বর্তমানে জীবন মরণে প্রায় সন্ধিক্ষণে তারা অবস্থান করছে। বিসিএস এর যারা 43 বিসিএস এর যারা গ্যাজেট বঞ্চিত ছিল তারা অনশনে বসেছেন এবং 5 জন বিসিএস এর গ্যাজেট বঞ্চিত 5 জন ক্যাডার দীর্ঘ 5 দিন যাবৎ অনশন করছেন এবং গত মঙ্গলবার সকাল 11টায় তারা অনশনে বসেছিলেন এবং সেই অনশনে বসার পরবর্তী থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। রোদ বৃষ্টি ঝড় সব কিছু তোয়াক্কা করে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যারা গ্যাজেট বঞ্চিত যারা আছেন তাদের এই অবস্থান কর্মসূচি থেকে, তাদের এই আমরণ অনশন কর্মসূচি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে 5 জন যারা অনশনে বসেছিলেন তাদের মধ্য থেকে একজন বেশ অসুস্থ হয়ে পড়েছেন এবং বাকি 4 জনও অসুস্থ। তাদেরকে বিভিন্ন সময়ে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং যিনি এখানে আছেন তাকেও হাসপাতাল থেকেই আনা হয়েছে। আমরা দেখছি এই 5 জনকে বারবার হাসপাতালে নেওয়া হচ্ছে এবং বারবার সেখান থেকে রাজু ভাস্কর্যে নিয়ে আসা হচ্ছে। এভাবেই আসলে অ্যাম্বুলেন্সে করে সময় কাটছে যে 5 জন ক্যাডার যারা এখানে অনশনে বসেছেন তাদের কিন্তু সময় এভাবেই কাটছে। আমরা দেখছি আমাদের যে 5 জন ভাই অনশন করছে তারা প্রায় 5 দিন থেকে না খেয়ে আছে, না খেয়ে আমাদের শুধু স্যালাইনের উপরে আছে। তো 102 ঘন্টা একটা মানুষ না খেয়ে থাকলে কি হওয়ার কথা এটা আমরা সবাই জানি। আমরা ইতিমধ্যে তাদের কয়েকবারকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং স্যালাইন দেওয়া হয়েছে, কিন্তু গতকাল 2 জন ভাইয়ের অবস্থা এত খারাপ অবস্থায় ছিল যে তাদেরকে বাধ্য হয়ে আইসিইউতে ডাক্তার বলেছে যে এদেরকে দ্রুত গতিতে আইসিইউতে ভর্তি করানো লাগবে। এবং আজকেও দুপুর 3টার সময় আমরা যখন 3 জন ভাইয়ের অবস্থা নাজুক অবস্থায় ছিল তখন যখন আমরা হসপিটালে নিয়ে যাই, হসপিটাল করতে আবারও বলছে এই 3 জনকে আইসিইউতে ভর্তি করানো হবে। অর্থাৎ আমাদের 5 জন ভাই বলা চলে বর্তমানে জীবন মরণে প্রায় সন্ধিক্ষণে তারা অবস্থান করছে। গেজেট সংক্রান্ত সরকারের যে বডি রয়েছে বা স্টেক হোল্ডার রয়েছে, এরকম সরকারের কোনো উইং থেকে আমরা কোনো আশ্বস্ত বা সাড়া পাইনি। আমরা এখানে তো সিদ্ধান্তর কিছু নেই ভাই। আমরা আমাদের কথার মূল মন্ত্রই ছিল যে আমরা গেজেট না হওয়া পর্যন্ত আমরা গেজেট অথবা মৃত্যু এই থিমকে রেখেই আমরা এখানে অনশন শুরু করেছি। হয় আমরা গেজেট নিয়ে বাসায় ফিরবো অথবা আমরা আমৃত্যু আমরা এখানে অনশন চালিয়ে যাবো। আপনার আগে আওয়ামী লীগ কী করতো, যদি পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে দেখতে পাইতো যে তারা কোনোভাবে বিএনপি জামাতের সাথে জড়িত, তাহলে তাদেরকে চাকরি দিত না, তাদেরকে গেজেট থেকে বাদ দিয়ে দেওয়া হতো। তো আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে সেই ধরনের বিষয়গুলো আমরা দেখতে চাই না। পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যদি কারো ব্যাপারে সুনির্দিষ্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ না থাকে, ফৌজদারি অপরাধের মামলা না থাকে, তাকে কোন অপরাধের বলে আপনার এই পুলিশ ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হবে। পুলিশ ভেরিফিকেশনের সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত এবং সেই নীতিমালার ভিত্তিতে চাকরি বাকরিগুলো নেওয়া উচিত। এবং আমি মনে করি যে পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়গুলো কাউকে যদি বাদ দেওয়া হয়, পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যদি কাউকে বাদ দেওয়া হয়, তাহলে সুনির্দিষ্ট কারণগুলো অবশ্যই চাকরি গ্রহীতাকে বা যাকে বাদ দেওয়া হচ্ছে তাকে জানাতে হবে তার কি সুনির্দিষ্ট অপরাধের কারণে তাকে এখান থেকে বাদ দেওয়া হবে। আজকে যদি এই সিস্টেমটা যদি চলতে থাকে, আপনি দেখতে পাবেন যে এরপরে নির্বাচন হওয়ার পর যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি তখন আপনার তার মনোদর্শের বাইরের আর কাউকে চাকরি দিবে না। এই ধরনের যদি চলতে থাকে তাহলে তো মানে এত রক্ত ঝরলো, পরিবর্তনটা আসলো কোথায়? এখানে 5 জন মানুষ অনশন করতেছে। আমি ওনাদের দাবির সাথে সম্মতি জানাতে এসেছিলাম যে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা ওনাদের কথাগুলো শুনুন এবং ওনাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেন। ওনারা তো প্রিলি দিয়েছেন নিজ মেধা বলে, তারপরে রিটেন দিয়েছেন, হাইবাতে উত্তীর্ণ হয়েছেন, গেজেটেড একবার হয়েছেন, তাহলে আবার ওনাদেরকে কেন বাদ দেওয়া হবে? যদি তারা যদি আদতেই অপরাধী হয়, ওনারাও এটাই বলতেছেন যে ওনারা যদি অপরাধী হয়, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে থাকে বা ফৌজদারি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের প্রয়োজন ওনাদেরকে না দেওয়া হোক, কিন্তু ওনাদেরকে জানাইতে হবে যে ওনাদের কোন অপরাধের ভিত্তিতে এটা বাদ দেওয়া হোক।